ডিয়ার স্টুডেন্ট, আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের জীবন বিজ্ঞানে ক্লাস করব। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে অভিযোজন। তো প্রথমে দেখা যাক হচ্ছে অভিযোজন এই জিনিসটা কি। অভিযোজন হচ্ছে কোনো জীব যেখানে থাকে সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আর কি তার দেহের কিছু পরিবর্তন ঘটে। সে এই যে পরিবর্তন ঘটা আর কি সেটাকেই বলা হচ্ছে অভিযোজন হওয়া, অর্থাৎ সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। এরপরে আমরা যখন এর উদাহরণগুলো দেখবো আর কি যে কোন প্রাণী বা কোন জীব কীভাবে তার দেহের মধ্যে অভিযোজনটা ঘটাচ্ছে এবং সে পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছে, তখন এই ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে। তো যাই হোক না কেন, তার আগে অভিযোজনের যে উদ্দেশ্যগুলো সেগুলো একটু দেখা যাক। অভিযোজনের উদ্দেশ্য হচ্ছে প্রথম হচ্ছে প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। এটা হচ্ছে মূল উদ্দেশ্য অভিযোজনের। যে পরিবেশে থাকবে আর কি সেই পরিবেশ যদি একটু প্রতিকূল হয় আর কি তার বেঁচে থাকার পক্ষে, তাহলে সেক্ষেত্রে সে কী করছে না, তার সাথে মানিয়ে নেওয়ার জন্য দেহের কিছু চেঞ্জ ঘটাচ্ছে। যেমন একটা ছোট উদাহরণ দেখলে কিছুটা বোঝা যায় যে ভাল্লুক, যেটা দেখি আমরা জেনারেলি তিন ধরনের ভাল্লুক আমরা দেখেছি আর কি, যেটা একটা হচ্ছে কালো ভাল্লুক, একটা হচ্ছে ব্রাউন, আর একটা হচ্ছে হোয়াইট বা পোলার বেয়ার যেটা আর কি। তো এই কালো ভাল্লুক আর ব্রাউন ভাল্লুক, এদের থেকে পোলার বেয়ার যেটা, এদের আয়তনটা একটু বেশি হয়, কারণ এদের দেহে ফ্যাটটা একটু বেশি থাকে, চর্বিটা বেশি থাকে, ঠিক আছে। এবং এদের লোমের যে ঘনত্ব আর কি, লোমের যে আধিক্য, সেটাও অন্যান্য ভাল্লুকের চেয়ে একটু বেশি। কারণটা কি আর কিছুই না, মেরু ভাল্লুক যেটা আর কি বা সাদা ভাল্লুক যেটা, সেটা পাওয়া যায় হচ্ছে উত্তর মেরুতে। উত্তর মেরু মানে হচ্ছে পুরো বরফের ঢাকা জায়গা একখানা। তো সেই জন্য এরা কী করেছে না, এই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এদের দেহের মধ্যে আর কি চামড়ার নিচেতে যে ফ্যাটের যে স্তরটা সেটা একটু বেশি পরিমাণে রেখেছে, যাতে দেহের তাপটা বজায় থাকে, এবং লোমের আধিক্যটা বেশি করেছে। এবং শুধু তাই না, এটাকে আরেকটা দেখা যায় যখন মেরু অঞ্চলে শীতকাল আর গরমকালে এই যে জায়গাটা আছে যখন, তখন যেটা দেখা যাবে আর কি, শীতকালেতে এদের চামড়ার তলাতে আর কি লোমের নিচেতে দ্বিতীয় স্তরের লোম তৈরি হয়। অর্থাৎ শীতকালে অতিরিক্ত একটা লোমের স্তর তৈরি হয়ে যায়, লোমের ঘনত্ব বেড়ে যায়। আবার যখন গরম আসবে তখন সেই লোমগুলো ঝরে যায়। এইভাবে ওরা এই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য নিজেকে এইভাবে মানিয়ে নিয়েছে। এই যে চেঞ্জটা নিজের দেহের মধ্যে, এটাকেই বলা হচ্ছে অভিযোজন হওয়া। তো প্রথম যে উদ্দেশ্যটা আর কি, যে প্রয়োজনীয়তাটা, সেটা হচ্ছে প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নেওয়া। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে জীবের দেহের পরিবর্তন ঘটিয়ে অভিব্যক্তির পথ অনুকূল করা। অভিব্যক্তি অর্থাৎ হচ্ছে একটা জীব থেকে তার যে বিবর্তন ঘটা, অন্য একটা নতুন ধরনের জীব তৈরি হওয়া। তো এগুলো এই চেঞ্জের মধ্য থেকেই আসে। যদি এই চেঞ্জগুলো একটু একটু করে না ঘটে থাকে, তাহলে সেক্ষেত্রে অভিব্যক্তি অতটা সহজে হয় না বা হতে অনেক সময় লাগে। তো সেই জন্য হচ্ছে এই অভিযোজনের মাধ্যমে আর কি অভিব্যক্তির যে পথটা আর কি, সেটা আস্তে আস্তে অনুকূল হবে, অর্থাৎ সহজে অভিব্যক্তিটা ঘটবে। নতুন ধরনের জীবের উদ্ভবটা এইভাবেই ঘটবে। তৃতীয় হচ্ছে আত্মরক্ষা। আত্মরক্ষার ক্ষেত্রেও কিন্তু অভিযোজনের একটা বৈশিষ্ট্য আছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ক্যাকটাসের ক্ষেত্রে, ক্যাকটাস যাতে ক্যাকটাসকে অন্য কেউ না খেতে পারে আর কি, তার জন্য ক্যাকটাস কী করেছে, তার দেহটা কাঁটায় ভর্তি। এটা তার আত্মরক্ষার একটা বৈশিষ্ট্য। আরেকটা কিনা অবলুপ্তির হাত থেকে রক্ষা পাওয়া। যদি পরিবেশের সঙ্গে মানিয়ে না নিতে পারে, তাহলে সেক্ষেত্রে কী করবে, সেই জীবটার অবলুপ্তি করবে, তারা মারা যাবে। তাই যাতে তাদের জীবটা অবলুপ্তি না ঘটে, তার জন্য ওই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আর কি নিজের দেহের মধ্যে একটা চেঞ্জ নিয়ে এসে তারা সেভাবে বসবাস করে এবং বেঁচে থাকে। এটি হচ্ছে অভিযোজনের উদ্দেশ্য। নেক্সট আমরা যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের জীবের অভিযোজনগত বৈশিষ্ট্য, মানে তারা সেই পরিবেশের মধ্যে মানিয়ে নেওয়ার জন্য তাদের দেহে কী কী ধরনের চেঞ্জ চলে এসছে বা কী কী অভিযোজন তাদের মধ্যে ঘটেছে, সেটা আমাদের জানতে হবে। তো প্রথম আমরা দেখব হচ্ছে উদ্ভিদের অভিযোজন। তো উদ্ভিদদেরকে আর কি তাদের বাসস্থান অনুযায়ী, মানে কোথায় তারা থাকছে সেটা অনুযায়ী 5 ভাগে ভাগ করা হয়। সেগুলো কী কী না, প্রথম হচ্ছে জলজ উদ্ভিদ, মানে এই ধরনের উদ্ভিদ যারা হচ্ছে জলে বসবাস করে, যেমন হচ্ছে পদ্ম, শালুক, এরা জলজ উদ্ভিদ, জলে বসবাস করে। দ্বিতীয় হচ্ছে জাঙ্গল উদ্ভিদ। জাঙ্গল উদ্ভিদ মানে হচ্ছে এরা হচ্ছে শুষ্ক আবহাওয়াতে থাকে আর কি, মানে যেখানে জল খুব একটা বেশি নেই এবং মাটি যেখানে অনুর্বর একদম মাটি, সেই রকম জায়গাতে এরা জন্মায় আর কি, তাদেরকে বলা হয় জাঙ্গল উদ্ভিদ। যেমন হচ্ছে ক্যাকটাস ইত্যাদি। এছাড়া হচ্ছে সাধারণ স্থলজ উদ্ভিদ, যেটা আমরা কমন দেখতে পাই আর কি, সমভূমি অঞ্চলে যেটা দেখতে পাই আর কি, মাটির উপরে জন্মায়, যেমন আম, জাম, কাঁঠাল, বট, অশ্বত্থ ইত্যাদি। চতুর্থ হচ্ছে লবণাম্ব উদ্ভিদ। লবণাম্ব উদ্ভিদ হচ্ছে যারা সমুদ্র তীরবর্তী যে অঞ্চলগুলো, সেই জায়গাতে যেগুলো জন্মায়, যেমন আমাদের ক্ষেত্রে খুব কমন উদাহরণ সুন্দরবন, ঠিক আছে। সেই সুন্দরবনে যে গাছগুলো, যেমন সুন্দরী, গরান, গেওয়া, হেতাল ইত্যাদি যে গাছগুলো, এরা হচ্ছে লবণাম্ব উদ্ভিদ, কারণ এটা কি লবণাক্ত মাটিতে এদের জন্ম। এবং শুধু তাই না, লবণাক্ত মাটিতে থাকার জন্য এদের দেহের মধ্যে অনেক ধরনের পরিবর্তন ঘটেছে, যেটা কমনলি উদ্ভিদগুলোর মধ্যে দেখা যায় না।
সেরকম উদ্ভিদ হচ্ছে লবণাম্ব উদ্ভিদ বা এদেরকে বলা হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ। আরেকটা হচ্ছে কিনা পরাশ্রয়ী উদ্ভিদ। পরাশ্রয়ী উদ্ভিদ মানে হচ্ছে এরা অন্য কোনো উদ্ভিদের দেহে বসবাস করে, এদের দেহে দু ধরনের শিকড় থাকবে আর কি। সে একটা একটা হচ্ছে বায়বীয় মূল, একটা হচ্ছে আশ্রয়তাকারী মূল আর কি। যেটা আশ্রয়কারী মূল সেটা দিয়ে সে উদ্ভিদটাকে জড়িয়ে ধরে রেখেছে আর কি, তার সঙ্গে আঁকড়ে রেখেছে। আর বায়বীয় মূল দিয়ে ওরা হচ্ছে বাতাস থেকে অক্সিজেন ইত্যাদি, মানে বাতাস থেকে অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, এগুলো শোষণ করছে, দিয়ে দেহের মধ্যে খাদ্য তৈরি করছে। যেমন হচ্ছে অর্কিড, রাসনা, এই ধরনের যে উদ্ভিদগুলো, এরা হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ। তো আমরা যেটা করবো আর কি, কিছু বিশেষ উদ্ভিদ আর কি, এদেরই কিছু উদাহরণ, তাদের যে অভিযোজনগত বৈশিষ্ট্য সেগুলোকে নিয়ে আলোচনা করব। তো প্রথম আমরা আলোচনা করব হচ্ছে পদ্ম। পদ্ম হচ্ছে একটা আংশিক জলজ উদ্ভিদ। আংশিক অর্থাৎ এই কারণে এর দেহের কিছুটা অংশ জলের নিচে থাকে এবং কিছুটা অংশ জলের ওপরে থাকে। তো নিজের দেহে আর কি এরকম যে অবস্থায় থাকে আর কি, সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য পদ্ম কী করেছে না, নিজের দেহে এই চেঞ্জগুলো করেছে। প্রথম হচ্ছে সেটা হচ্ছে মূল। মূল হচ্ছে কীরকম না, মূল হচ্ছে অস্থানিক মূল, ঠিক আছে। মূল মানে এই মূলের হচ্ছে মূলদ্রম, মূলত্রাণ এগুলো থাকবে না, এবং এর যে সংবহনা যান্ত্রিকতা সেটা থাকবে না, জাস্ট মাটিকে আঁকড়ে ধরে রাখার জন্য মূলটা খালি রয়েছে। দ্বিতীয় হচ্ছে কাণ্ড। কাণ্ড হচ্ছে এটা হচ্ছে গ্রন্থি কাণ্ড, ঠিক আছে। কাণ্ডটা হচ্ছে গ্রন্থি কাণ্ড টাইপের, এবং পদ্মের যে এই যে মূলের সঙ্গে এটা আর কি, যেটা মাটির মানে জলের তলাতে মাটির সঙ্গে এটা লেগে থাকছে আর কি, ওটাই অ্যাকচুয়ালি কাণ্ড, সেটা মূল দিয়ে আটকে রয়েছে। কাণ্ডটা হচ্ছে নরম, স্পঞ্জের মতো নরম ধরনের কাণ্ড হয় এদের, এবং সেটার মধ্যে বাতা বকাস থাকে, অর্থাৎ হচ্ছে এর মধ্যে বাতাস জমে থাকতে পারে। তৃতীয় হচ্ছে পুষ্পবৃন্ত আর পত্রবৃন্ত। পুষ্পবৃন্ত আর পত্রবৃন্ত হচ্ছে কীরকম, যে পদ্মে যেটা পাতার যে ডাঁটা বা ফুলের যে ডাঁট সেগুলোর কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে কীরকম না দীর্ঘ, অর্থাৎ ওই জলের নিচ থেকে একদম ওপর পর্যন্ত, জলের ওপরতল পর্যন্ত পুরোটা লম্বা দীর্ঘভাবে বিস্তৃত। এটা এর গায়ে কাঁটা থাকে যাতে অন্য কোনো মানে এর ওপর যেন কোনো আক্রমণ না ঘটে, এবং এটা হচ্ছে ফাঁপা ধরনের। ফাঁপা অর্থাৎ এর মধ্যে বাতাস ভরা থাকে, এবং এই বাতাসটাই পদ্মে যে শ্বাসকার্য তার ক্ষেত্রে ব্যবহৃত হয়। চতুর্থ হচ্ছে পত্রফলক। পত্রফলক হচ্ছে পদ্মের পাতাটা আর কি, সেটা হচ্ছে উপর থেকে মানে এই যে কিউটিক্যাল বা যেখান থেকে হচ্ছে মানে বাষ্পমোচন করার যে অংশগুলো আর কি, কিউটিক্যালগুলো, সেগুলো হচ্ছে উপর ত্বকে থাকবে। আর উপর ত্বকটা হচ্ছে মোম জাতীয় পদার্থের আবরণ থাকবে। কারণ কি না, যেহেতু এটা জলের মধ্যে থাকে, তাহলে সারাক্ষণ যদি জলে ভিজতে থাকে আর কি, তাহলে সেক্ষেত্রে দেহের মধ্যে জলের পরিমাণটা বাড়বে। তাই পদ্ম পাতার মধ্যে কী রয়েছে না, উপর স্তরের যে মোমের যে একটা স্তর, সেটা কোনো একটা আবরণ দিয়ে দিয়েছে, যার জন্য আমরা দেখতে পাই আর কি যে পদ্মের পাতা কোনোদিন ভেজে না আর কি, যতই জল না হোক না কেন, জলটা মানে সেই মোমের স্তরটার উপরে গিয়ে জলটা জমে থাকে, এবং সেটা গড়িয়ে গড়িয়ে সরে যায়, পাতাটা ভেজে না। নেক্সট হচ্ছে ফুল। ফুল, পদ্মের ফুল আমরা কমনলি আমরা অনেকেই সবাই দেখেছি, ফুল আকারে বেশ বড় হবে এবং রঙিন হয় পদ্মের যে ফুলগুলো। এটা হচ্ছে মেইনলি পতঙ্গ পরাগী ফুল, ঠিক আছে। অর্থাৎ পতঙ্গ দ্বারা এর উপরে যে সেই মানে পুংকেশর থেকে যে পরাগ রেণু সেটা গর্ভমুণ্ডে স্থাপিত হয়, এবং এই যে স্ত্রী স্তবক, যেটা পদ্মের যে ঠিক মাঝখানটায় যেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে শঙ্কু আকৃতির, যার উপরে হচ্ছে পদ্মের যে বীজগুলো আর কি, সেগুলো একদম সুন্দর করে সাজানো থাকে। আর বীজ কীরকম হয় না, বীজটা হচ্ছে শক্ত আবরণ বেষ্টিত, ঠিক আছে। যেহেতু অনেক দিন এটা জলে থাকে আর কি, তাই এর হচ্ছে গাটা হচ্ছে শক্ত আবরণ বেষ্টিত, কারণ জলের বেশিক্ষণ ভিজে থাকলে আর কি এটা আস্তে আস্তে পচে নষ্ট হয়ে যাবে। শক্ত আবরণ দিয়ে বেষ্টিত, এবং এর অঙ্কুরোদ্গম যে ক্ষমতাটা আর কি, বীজটার মধ্যে যে অঙ্কুরোদ্গম ক্ষমতা, সেটা বহুদিন ধরে, বহুদিন বললেও ভুল হবে, এটা অ্যাকচুয়ালি বহু বছর ধরে, প্রায় 100 বছর ধরে আর কি, এর মধ্যে অঙ্কুরোদ্গম ক্ষমতাটা বজায় থাকে। তো পদ্ম হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো নিজের দেহের মধ্যে করেছে, এটাই হচ্ছে পদ্মের অভিযোজনগত বৈশিষ্ট্য। নেক্সট আমরা দেখব হচ্ছে আর একটা জাঙ্গল উদ্ভিদ, সেটা হচ্ছে ক্যাকটাস। ক্যাকটাস তার দেহের মধ্যে কী কী চেঞ্জ করেছে। তো ক্যাকটাসের মধ্যে হচ্ছে আমরা দেখবো হচ্ছে ফণিমনসা। ফণিমনসা বা এই যে জাঙ্গল উদ্ভিদ, এদের ক্ষেত্রে কী বললাম, এটা হচ্ছে মরু অঞ্চলের উদ্ভিদ, অর্থাৎ যেখানে হচ্ছে জলের অভাব রয়েছে, ঠিক আছে, সেরকম জায়গায় উদ্ভিদ। তো আমাদেরকে এটা ভাবতে হবে যে যেখানে জলের অভাব রয়েছে সেখানে যে গাছ, সে তাহলে কীভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। তো প্রথম যেটা সেটা হচ্ছে তার জল লাগবে, গাছের বেঁচে থাকার জন্য জল লাগবে। তো জলটা সে পাবে কোথা থেকে, মাটির নিচ থেকে, কিন্তু মরু অঞ্চলে মাটির খুব গভীরে গেলে তবে জল পাওয়া যায়। তাই ফণিমনসার ক্ষেত্রে বা ক্যাকটাসের ক্ষেত্রে কী হচ্ছে না, এদের যে মূলটা আর কি, সেই মূলটা হচ্ছে দীর্ঘ, সুগঠিত, যেখানে যান্ত্রিক কলা, সংবহন কলা রয়েছে, এরকম একটা মূল আর কি, যেটা দীর্ঘ, অর্থাৎ মাটির খুব গভীরে প্রবেশ করে, এবং সেখানে প্রবেশ করে সেখান থেকে সে জল সংগ্রহ করতে পারে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কাণ্ড। কাণ্ড হচ্ছে কীরকম, সবুজ, চ্যাপ্টা, রসালো, এই ধরনের যে কাণ্ড আর কি, সেটাকে বলা হয় ফাইলোক্লেট কাণ্ড। এবং কাণ্ডের ক্ষেত্রে কী হচ্ছে, পুরো কিউটিক্যাল আবরণ দিয়ে বেষ্টিত। অর্থাৎ কাণ্ডের ক্ষেত্রে হচ্ছে কি না, কাণ্ডটা হচ্ছে রসালো ধরনের। এবার
এই যে টার্মটা এখানে রয়েছে রসালো কাণ্ড, তার মানে ভেতরে জল রয়েছে। এখন মরু অঞ্চলে উদ্ভিদ মানে সারাক্ষণ সে রোদের মধ্যে থাকছে, দিনের বেলা পুরোটাই কোনো ছায়ার মধ্যে থাকছে না, টোটালটা রোদের মধ্যে থাকছে, তাহলে যথেষ্ট পরিমাণ তাপ, তাহলে সেক্ষেত্রে তার বাষ্পমোচন যেটা সেটা প্রচুর পরিমাণে বেশি হবে। বেশি হলে তার কাণ্ডটা শুকনো হয়ে যাবে, অর্থাৎ শুকিয়ে গিয়ে গাছটা মরে যাবে। কিন্তু ফণী মানুষে কী করছে, বাষ্পমোচন রোধ করার জন্য পুরো কিউটিকেল দিয়ে একটা আবরণ আর কি সেটা কাণ্ডের গায়ে বসিয়ে দিচ্ছে, ঠিক আছে। যার জন্য কী হচ্ছে না, বাষ্পমোচনটা ঘটছে না, জলটা কিছুটা জমে থাকতে পারছে। এবং এটা একটা এক্সাম্পল দিতে পারি যে সবচেয়ে বড় যে মনসা মানে ক্যাকটাস যেটা হয় সেটাকে বলা হয় সাগুয়ারো। সাগুয়ারো যে ক্যাকটাস আর কি বিশাল বড় আকারের হয় এবং এর কাণ্ডটা ফাঁপা ধরনের হয় এবং এর ভেতরে জল জমে থাকে, ঠিক আছে। মরুভূমি অঞ্চলের মধ্যে যদি সাগুয়ারো গাছ পাওয়া যায় আর কি, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে জল সংগ্রহ করা যায়, পানীয় জল পাওয়া যায়। তো সে কী করেছে তাহলে, সেই জন্য কাণ্ডটা হচ্ছে রসলো ধরনের, অর্থাৎ কিউটিকেল নির্মিত হওয়ার জন্য বাষ্পমোচনটা আটকে গেল, যার জন্য ফণী মানুষের দেহের ভেতর আর কি জলটা স্টোর রইল। আরেকটা কি হচ্ছে, কাণ্ডটা সবুজ। সবুজ হওয়ার জন্য কি হচ্ছে না, এ সূর্যের আলোতে সালোক সংশ্লেষ করতে পারছে কাণ্ডের থ্রুতে, ঠিক আছে। কারণ পাতার ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছে, পাতাটা কীরকম না, পাতাটা হচ্ছে কাঁটা রূপান্তরিত, যেহেতু বাষ্পমোচন করতে হবে এবং গাছের যে পাতা সেখান থেকে বাষ্পমোচনের রেটটা অনেকটা বেশি থাকে, তাই ফনুমেনিয়াস বা ক্যাকটাস আর কি তার পাতাগুলোকে কাঁটায় চেঞ্জ করে ফেলেছে। কাঁটায় চেঞ্জ করার ফলে কী হচ্ছে না, কাঁটাটা ওই পাতার যেটা ছড়ানো জায়গাটা সেটা কমে গিয়ে একটা সরু কাঁটা হয়ে গেল, যার জন্য কী হচ্ছে না, ওর যে পাতার যে পত্ররন্ধ্রগুলো সেগুলোর সংখ্যা খুব কমে গেল, যার জন্য বাষ্পমোচনটা একদম হলো না বা জিরোর দিকে চলে গেল, খুব সামান্য বাষ্পমোচন ঘটলো। সেই জন্য ও পাতাকে কাঁটা রূপান্তরিত করে বাষ্পমোচন রোধ করছে। এছাড়াও এটা দিয়েও আত্মরক্ষা ঘটে, অর্থাৎ এই গাছটাকে যাতে কেউ খেতে না পারে তার একটা ব্যবস্থা করে রেখেছে কাঁটা দিয়ে। যদিও উট সেটাকে মানে না, উট খেয়ে ফেলে, ফণী মনসা কাঁটা শুদ্ধই খেয়ে ফেলে। তো এটা হচ্ছে ফণী মনসা গাছ কীভাবে তার এই মরু অঞ্চলে যে এইরকম মানে প্রবল যে তাপমাত্রা এবং যে জল শুষ্কতা আর কি তার মধ্যে থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এই চেঞ্জ নিজের মধ্যে করেছে। নেক্সট আমরা দেখবো হচ্ছে লবণাম্ব উদ্ভিদ। লবণাম্ব উদ্ভিদের মধ্যে সুন্দরী গাছ আর কি, তার ক্ষেত্রে দেখবো সে কীরকম চেঞ্জ করেছে। তো সুন্দরী গাছের ক্ষেত্রে হচ্ছে, যেহেতু এটা লবণাম্ব উদ্ভিদ অর্থাৎ লবণাক্ত মাটিতে জন্মাচ্ছে, তাই লবণাক্ত উদ্ভিদ মানে লবণাক্ত মাটির বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে অক্সিজেন সংগ্রহ করা এটা একটু কষ্টকর, অর্থাৎ বেশি পরিমাণে অক্সিজেন সংগ্রহ হয় না। তাই এ কী করেছে, মূলের মধ্যে চেঞ্জ করেছে। মূলটা হচ্ছে দু ধরনের মূল থাকে, নর্মাল যেটা গাছকে আঁকড়ে ধরে রাখবে সেটা তো আছেই, তার সঙ্গে হচ্ছে শ্বাসমূল আর ঠেসমূল, এই দুই অতিরিক্ত মূল রয়েছে। শ্বাসমূল হচ্ছে কি না অতিরিক্ত অক্সিজেন সংগ্রহ করার জন্য এক ধরনের শিকড়, অর্থাৎ এখানে যদি যাওয়া হয় আর কি, তাহলে দেখা যাবে আর কি গাছ ছাড়াও আর কি গাছের পাশেতেও মাটি থেকে কিছু শিকড় উঠে এসছে, মানে একদম শিকড়টা জাস্ট উঠে এসছে এরকম, সেরকম যে শিকড়গুলো তারা হচ্ছে শ্বাসমূল। এটা কি করে না, বাতাস থেকে অতিরিক্ত অক্সিজেন সংগ্রহ করে নেয় এক্সট্রাভাবে। আর ঠেসমূল হচ্ছে গাছটার সঙ্গে আর কি, গাছটা যেহেতু ভিজে মাটিতে থাকে, তাই মাটিটা যেহেতু নরম, অর্থাৎ গাছটা সেক্ষেত্রে শিকড়টা অতটা স্ট্রেংথ দিতে পারবে না, তাই ও নিজেকে এক্সট্রা স্ট্রেংথ দেওয়ার জন্য মানে কাণ্ডের গাতে গিয়ে আর কি এক্সট্রা কিছু মূল সে বের করে এনেছে, দিয়ে গাছটাকে শক্তপোক্ত করে গোড়ার দিকটা বেশ মানে ছড়িয়ে আর কি নিজেকে শক্তপোক্তভাবে দাঁড় করিয়ে রাখছে। এরকম যে মূল সেটাকে বলা হচ্ছে ঠেসমূল। দ্বিতীয় হচ্ছে কাণ্ড। কাণ্ড হচ্ছে সুগঠিত শাখা পোশাকাযুক্ত শক্ত কাণ্ড, শাখা পোশাকাযুক্ত, আর এই কাণ্ডের ত্বকে হচ্ছে পুরো কিউটিকল থাকে। পাতার ক্ষেত্রে হচ্ছে পাতা হচ্ছে স্থূল, মানে পাতা মোটা ধরনের পাতা, রসালো পাতা এবং কিউটিকল যুক্ত হয়। বীজের ক্ষেত্রে এটা একটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে। জরায়ুজ অঙ্কুরোদ্গম জিনিসটা কি না, অঙ্কুরটা আর কি আগে থেকে গাছের ঝুলন্ত অবস্থায় ফলের মধ্যে অঙ্কুর হয়ে যাওয়া আর কি, সেইটাকে বলা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। কি হয় না, যেহেতু ভিজে মাটিতে থাকে, তাহলে বীজটা অঙ্কুরোদ্গম হওয়ার আগে আর কি যদি সে পড়ে যায় আর কি, তাহলে সেক্ষেত্রে পচে যাবে। তাই সেক্ষেত্রে এ কী করেছে না, আগে থেকে অঙ্কুরটাকে তৈরি করে নিয়েছে গাছের মধ্যে। তারপর যখন ফলটা ভারী হয়ে যাচ্ছে, তখন বীজটা ভারী হচ্ছে তখন সে গাছ থেকে খসে পড়ছে, খসে পড়ে তখন ভিজে মাটিতে গিয়ে সেই অঙ্কুরটা মানে স্ট্রেংথ পাচ্ছে এবং সেখান থেকে সে নতুন গাছ জন্মাতে পারছে। এইরকম যে অঙ্কুরোদ্গম সেটাকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। তো সুন্দরী গাছের ক্ষেত্রে এই ধরনের অঙ্কুরোদ্গম ঘটে। তো লবণাম্ব উদ্ভিদ সুন্দরী গাছ আর কি ওই পরিবেশে আর কি, সেই লবণাম্ব যে ম্যানগ্রোভ অরণ্যের যে পরিবেশ আর কি, ভিজে মাটি লবণাক্ত মাটি, সেরকম পরিবেশে বেঁচে থাকার জন্য এরকমভাবে নিজের দেহের মধ্যে চেঞ্জ করেছে। তো এই তিনটে উদ্ভিদের সম্পর্কে আমাদের এটা পড়তে হয়েছে। এই তিনটে ছিল উদ্ভিদ। নেক্সট আমরা দেখবো হচ্ছে প্রাণীদের সম্পর্কে। তো প্রথম আমরা দেখবো হচ্ছে রুই মাছ। প্রাণীদের ক্ষেত্রে প্রথম আমরা দেখবো হচ্ছে রুই মাছ। রুই মাছ হচ্ছে কিনা একটা জলজ প্রাণী, জলের মধ্যে বাস। তো জলে থাকার জন্য আর কি এবং জল থেকে অক্সিজেন নেওয়ার জন্য, জলের মধ্যে বেঁচে থাকার জন্য ও নিজের দেহের মধ্যে কী কী চেঞ্জ করেছে সেটা হচ্ছে
প্রথম হচ্ছে দেহ হচ্ছে মাকু আকৃতির, অর্থাৎ হচ্ছে সামনের দিক সূচালো, পেছনের দিক সূচালো, মাঝখানটা স্ফীত। ঠিক আছে, এবার একটু চ্যাপ্টা ধরনের। এর ফল মানে এটার সুবিধা কি না, এর ক্ষেত্রে সে জলের মধ্যে চলতে খুব খুব সুবিধা হয়। ঠিক আছে, সহজে জল কেটে এগোনো যায়। দ্বিতীয় হচ্ছে আঁশ, মানে গোটা গাটা আঁশ দিয়ে ঢাকা, আর পিচ্ছিল একটা পদার্থ দিয়ে ঢাকা। আমরা এটা দেখেছি আর কি, একটা যে কোনো মাছ আর কি, মানে গোটা মাছ আর কি, সেটাকে যখন ধরবো আর কি, ওর গাটা একটু স্লিপারি হয়। এর কারণ কি না, যাতে অন্য কোনো প্রাণী আর কি ওকে যেন চট করে ধরতে না পারে, ধরতে গেলে ও যেন ঠিক মানে ওখান থেকে পালিয়ে যেতে পারে, নিজেকে বাঁচাতে পারে। এটার জন্য এরকম একটা পদার্থ দিয়ে ওদের গাটা ঢাকা এবং দেহটা আঁশ দিয়ে ঢাকা। আঁশ হচ্ছে শক্ত জিনিস, যার ফলে বাইরের যে আঘাত আর কি, সেটা খুব একটা সহজে ওর গায়েতে লাগবে না। তৃতীয় হচ্ছে রশ্মিযুক্ত জোড় বিজোড় পাখনা রয়েছে। ঠিক আছে, রুই মাছের গায়েতে আর কি অনেক কটা পাখনা রয়েছে, সেই পাখনাগুলোর এবং তাদের একটা পাখনা এক রকম কাজ রয়েছে। সেটা হচ্ছে কি না, একটা যেটা পিঠে যে পাখনা, যেটাকে বলা হচ্ছে পৃষ্ঠ পাখনা, সেখানে হচ্ছে পুচ্ছ পাখনা মানে লেজটা। তৃতীয় হচ্ছে বক্ষ পাখনা, অর্থাৎ বুকের কাছে যে পাখনাটা সেটা। 4 নম্বর হচ্ছে শ্রোণী পাখনা, আর 5 নম্বর হচ্ছে পায়ু পাখনা। তো জোড় বিজোড় এই কারণে, কিছু পাখনা হচ্ছে জোড়া পাখনা আর কিছু পাখনা হচ্ছে একটা সিঙ্গেলের পাখনা। যেমন হচ্ছে কিনা পৃষ্ঠ পাখনা, এটা একটাই পাখনা, এটা সিঙ্গেল। ঠিক আছে, এটা বিজোড় পাখনা। আর জোড় পাখনা হচ্ছে যেমন বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, এরা হচ্ছে জোড় পাখনা, অর্থাৎ এটা জোড়াভাবে থাকে। বক্ষ পাখনা অর্থাৎ একটা বক্ষ পাখনা নয়, দেহের দুপাশে দুখানা বক্ষ পাখনা রয়েছে, সেরকম শ্রোণী পাখনা দুখানা শ্রোণী পাখনা রয়েছে। এবার এদের কাজ কি না, বক্ষ পাখনা আর শ্রোণী পাখনা এই দুটোর কাজ হচ্ছে এগোনো পিছনো আর কি। ঠিক আছে, বক্ষ পাখনা ইউজ করে আর কি ওরা সামনে এগোয়, পিছন দিকে আসে। শ্রোণী পাখনা ইউজ করে মেইনলি উপর দিকে ওঠা, নিচের দিকে নামা, এইটা করে। পুচ্ছ পাখনার কাজ হচ্ছে দেহকে বাঁকানো আর কি, মানে দিক পরিবর্তন করা, ডান দিকে বাঁ দিকে যাওয়া, সেটার কাজ হচ্ছে, সেটার ক্ষেত্রে হচ্ছে পুচ্ছ পাখনা অনেকটা হালের মতো কাজ করে, নৌকার হালের মতো। পৃষ্ঠ পাখনার কাজ হচ্ছে ব্যালেন্স করা, দেহটাকে স্ট্রেটভাবে রাখা। যদি পৃষ্ঠ পাখনাটা কেটে দিয়ে যদি রুই মাছটাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে মাছটা হয়তো চলতে চলতে যদি বেঁকে যায়, ও বেঁকেই থাকবে, সোজা হতে পারবে না, বা সোজা হতে ওর প্রচুর মানে সমস্যা হবে। আবার যদি পুচ্ছ পাখনাকে কেটে দিয়ে, অর্থাৎ লেজটাকে যদি কেটে দিয়ে যদি মাছটাকে জলে ছাড়া হয়, তাহলে সেক্ষেত্রে ওর ক্ষেত্রে এটা হবে, ও ডান দিকে বাঁ দিকে বেঁকতে ওর অনেক সময় লাগবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ওদের পাখনার বৈশিষ্ট্য। এছাড়া হচ্ছে জলের চাপ, তাপ আর পিএইচ ইত্যাদি এগুলো আর কি, এগুলো বোঝার জন্য আর কি পার্শ্বরেখা রয়েছে। একটা পার্শ্বরেখা আমরা দেখতে পাই মাছের গায়েতে, একটা রেখা রয়েছে গায়েতে, সেটা হচ্ছে পার্শ্বরেখা। এটা দিয়েও কী করে না, এটা ওদের একটা স্নায়ুতন্ত্রের একটা অংশ। এটা দিয়ে ওরা জলের চাপ কীরকম, জলের তাপ কীরকম, কতটা উষ্ণতা, কতটা আন্দোলন ঘটছে, জলের পিএইচ কীরকম, কতটা ক্ষারকীয়, কতটা আম্লিক, এটা বোঝার জন্য ওখানে পার্শ্বরেখাটা রয়েছে। শ্বাসকার্যের জন্য রয়েছে হচ্ছে ফুলকা, কানকোর নিচে ঢাকা থাকে, কানকো দিয়ে ঢাকা থাকে ফুলকা। ফুলকা হচ্ছে এদের মেইন শ্বাসযন্ত্র, জলের মধ্যে শ্বাস নেওয়ার জন্য রয়েছে হচ্ছে ফুলকা। আরেকটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব পরিবর্তনের জন্য পটকা রয়েছে। মাছের যে পটকা, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব পরিবর্তনের জন্য। এর কাজ আর কিছুই না, যখন মাছটাকে জলের উপর দিকে উঠতে হবে আর কি, তখন ওর দেহের আপেক্ষিক গুরুত্ব মানে ওর প্রবণতা যেটা আর কি, সেটাকে ওকে সঙ্গে সঙ্গে বাড়িয়ে নিতে হবে। তো সেটা বাড়িয়ে নেওয়ার জন্য আর কি, সেক্ষেত্রে ও কী করছে না, পটকাটাকে পুরো বাতাস দিয়ে ভর্তি করছে। ভর্তি করার ফলে ও সহজে এবার উঠতে পারবে। আমরা দেখেছি বেলুন জলে ভাসে, কিন্তু বেলুনটা হাওয়া বের করে দিয়ে জলে ছেড়ে দিয়ে ওটা ডুবে যাবে। তো পটকার কাজ হচ্ছে সেম জিনিসটা। ঠিক আছে, তো এটা হচ্ছে পরিবর্তনের জন্য পটকা রয়েছে। আরেকটা যেটা, সেটা হচ্ছে এটা রুই মাছের ক্ষেত্রে দেখা যায় না, অন্যান্য কিছু মাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ঠিক আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে অতিরিক্ত একটা শ্বাসযন্ত্র থাকে, যেমন হচ্ছে কই, মাগুর, শিঙি, ঠিক আছে, শোল মাছ, এদের ক্ষেত্রে এদের একটা অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। জলের বাইরে বাতাস থেকে শ্বাসকার্য করার জন্য এদের দেহের মধ্যে একটা অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, এবং সেটা দেখতে একটা বিভিন্ন ধরনের শেপের হয়। যেমন কই মাছের ক্ষেত্রে হচ্ছে ফুটন্ত গোলাপের মতো, মাগুর মাছের ক্ষেত্রে হচ্ছে একটা গাছের মতো। ঠিক আছে, এরকম বিভিন্ন শেপের হয়। তো এইটা ছিল হচ্ছে মাছের অভিযোজন। নেক্সট আমাদের একটাই জানতে হবে, সেটা হচ্ছে পায়রার অভিযোজন। তো পায়রার ক্ষেত্রে হচ্ছে, পায়রা বলতে শুধুমাত্র পায়রা হিসেবে ধরলে হবে না, পায়রা একটা হচ্ছে পক্ষী গোষ্ঠী, মানে সকল পাখির ক্ষেত্রে এই ধরনের অভিযোজনটা দেখা যায়। তো এই কী ধরনের অভিযোজন, একটা হচ্ছে দেহ মাকুর মতো, অর্থাৎ এই সেম সামনের দিক আর পিছনের দিক এই দুটো দিক সরু ধরনের, মাঝখানটা স্ফীত, যাতে সহজে বাতাস কেটে এগোতে পারে, কারণ পাখি মানে সে তো উঠবে। গ্রীবা হচ্ছে সরু আর নমনীয়, গ্রীবা অর্থাৎ গলাটা হচ্ছে সরু ধরনের আর নমনীয়, নমনীয় অর্থাৎ বেন্ডেবল, যার জন্য এই পাখিরা আছে মানে এরা কী করছে না কি, সামনের দিকে পিছনের দিকে উভয় দিকে ঠিকভাবে পুরো মাথা ঘুরিয়ে তাকাতে পারে, অর্থাৎ ফুল মাথাটাকে পুরো 180 ডিগ্রি পিছন দিকে করতে পারে, যাতে সব দিক দেখতে পায়। 3 নম্বর হচ্ছে ঠোঁট চঞ্চুতে পরিণত, মানে এটা পাখির ক্ষেত্রে আর কি, যেহেতু পাখিরা যে খাবার খুঁটে খায়, তার জন্য ওদের ঠোঁটটা আর ঠোঁট হিসেবে থাকেনি, চঞ্চুতে পরিণত হয়েছে সরু ধরনের। চতুর্থ হচ্ছে কি অগ্রপথ ডানায় রূপান্তরিত, যেহেতু পাখিদেরকে উঠতে হয়, তাই এর সামনে যে পা সেটা আস্তে আস্তে ডানায় রূপান্তর ঘটে গেছে।
5 হচ্ছে বক্ষপেশী উন্নত। বক্ষপেশী উন্নত অর্থাৎ হচ্ছে বুকের যে পেশিটা আর কি, মানে সোজা কথায় ডানার যে পেশিটা আর কি, সেই ডানার পেশি হচ্ছে উন্নত, যার জন্য এরা অনেকক্ষণ আকাশে উঠতে পারে, বিশেষ করে পায়রা, কারণ পায়রা হচ্ছে কমন পাখিদের মধ্যে সবচেয়ে বেশিক্ষণ আকাশে উঠতে পারে। 6 নম্বর হচ্ছে দেহের তাপ সংরক্ষণ আর আপেক্ষিক গুরুত্ব হ্রাস, এই দুটোর জন্য আর কি দেহটা পালক দিয়ে ঢাকা। পালক দিয়ে ঢাকার ফলে কি হয় না, পালকের ভেতরটা আর কি, পালকের ফাঁকেতেও কিন্তু বাতাস জমে থাকে। বাতাস যত জমবে আর কি তত আপেক্ষিক গুরুত্বটা কমতে থাকবে, আর আপেক্ষিক গুরুত্ব কমলে সে সহজে ভেসে বেড়াতে পারবে। হাড়গুলো হচ্ছে অস্থি হচ্ছে ফাঁপা আর বায়ুপূর্ণ। ফাঁপা এবং বায়ুপূর্ণ হওয়ার কারণটা আর কিছুই না, ওই সেম, যাতে আপেক্ষিক গুরুত্বটা হ্রাস পায় এবং সহজে উঠতে পারে। আর এক্সট্রা ওড়ার জন্য আর কি ফুসফুসের সঙ্গে অতিরিক্ত বায়ুথলি আছে। ফুসফুসের সঙ্গে যে বড় বড় কিছু এয়ার ব্যাগ রয়েছে এদের দেহেতে আর কি, যার যেটা কারণটা কি না, যখন উড়বে আর কি সেই সময়তে এয়ার ব্যাগটা তখন মানে বায়ুথলিগুলোকে বাতাস দিয়ে ভর্তি করে দেবে। সে ভর্তি করে দেওয়ার জন্য কি করবে, দেহে যে প্লবতাটা ওটা বেঁধে যাবে, আপেক্ষিক গুরুত্বটা খুব কমে যাচ্ছে, সহজে সে উঠতে পারবে, মানে সহজে বাতাসে ভেসে থাকতে পারবে। এটা খুব কমন ব্যাপার একটা, নিজেরা পরীক্ষা করে দেখা যায় যে একটা বেলুন আর কি, সেই বেলুনটাকে যদি না ফুলিয়ে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা সহজে মানে খুব তাড়াতাড়ি মাটিতে ধপ করে পড়ে যায়। কিন্তু এবার যদি সামান্য বাতাস ভর্তি করবো দিয়ে যদি ছাড়ি তখন দেখবো ওটা থেকে একটু স্লো বেলুনটা মাটিতে পড়লো। কিন্তু যদি এটাকে ভালো করে বাতাস ভর্তি করি, পুরো বেলুনটাকে ফুলিয়ে যদি তারপর ছাড়ি তখন দেখবো কিন্তু বেলুনটা খুব আস্তে আস্তে পড়ছে। অর্থাৎ বাতাসের পরিমাণটা যত বাড়ানো হবে আর কি তত সে তার মানে আপেক্ষিক গুরুত্বটা কমতে থাকবে। তো এইটার জন্য হচ্ছে এই এক্সট্রা সুবিধার জন্য দেহের মধ্যে অতিরিক্ত একটা বায়ুথলি রেখে দিয়েছে। 4 নম্বর হচ্ছে লঘু মস্তিষ্কটা হচ্ছে উন্নত ধরনের। লঘু মস্তিষ্ক উন্নত হওয়ার কারণ কি না, যেহেতু উঠতে হয় আর কি, বেশি পরিমাণ দেহের ভারসাম্যটাকে বজায় রাখতে হয়, তো ভারসাম্য বজায় রাখা হচ্ছে লঘু মস্তিষ্ক। আমাদের দেহের পুরো ভারসাম্যটা বজায় রাখে হচ্ছে লঘু মস্তিষ্ক। এই লঘু মস্তিষ্ককে উন্নত করেছে, বা অপটিক লোবটা হচ্ছে উন্নত। আর আঙুলের যে গঠন সেটা হচ্ছে উন্নত, এমনই উন্নত আর কি যাতে সহজে গাছের ডালকে আঁকড়ে সে বসতে পারে। ঠিক আছে, এই হচ্ছে পায়রার অভিযোজনগত বৈশিষ্ট্য। এছাড়া আরও যে বিভিন্ন যে জীবেরা রয়েছে তাদের অভিযোজনগত বৈশিষ্ট্য, সেগুলো আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে তাদের সম্পর্কে একটা ধারণা আমরা আনতে পারবো। তো যাই হোক না কেন, এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো আমি চাইবো আজকে যে ভিডিওগুলো পজ করে এই বৈশিষ্ট্যগুলোকে খাতায় নোট করে নেওয়া। কারণ কোশ্চেন যদি দেয় আর কি যে বৈশিষ্ট্য, তাহলে এখান থেকে হয়তো 2 কি 3টে বৈশিষ্ট্য লিখতে দেবে যে কোনো একটা জীব থেকে, সিলেবাসের মধ্যেই, সিলেবাসে বাইরে দেবে না। তো সেগুলোকে তখন মুখস্থ হয়ে থাকলে আর কি সহজে লেখা যাবে। আর তার থেকেও যে বড় ব্যাপার সেটা হচ্ছে জীবটাকে দেখে আর কি তার যে সে কী জায়গায় থাকে সেটা ডিপেন্ড করে আর কি, সেটার উপর বেস করে তার কী কী চেঞ্জ হতে পারে, কী জন্য কী চেঞ্জটা আসে সেটাকে একটু যদি বোঝার ক্ষমতা চলে আসে তাহলে তো কোনো অসুবিধা নেই। তাহলে সেক্ষেত্রে যে কোনো প্রাণী সম্পর্কে সে ধারণা পেয়ে যাবে যে এই প্রাণীটা তার অভিযোজনগত বৈশিষ্ট্যের জন্য কী করেছে আর কি। যেমন একটা এমনি কমন উদাহরণ দিই আর কি, বাঘের ক্ষেত্রে হচ্ছে বাঘের গায়ে যে ডোরা কাটা দাগ আর কি, সেটা তার একটা অভিযোজনগত বৈশিষ্ট্য। কারণ কি, বাঘ হচ্ছে শিকারী প্রাণী এবং বাঘ থাকে হচ্ছে জঙ্গলে, ঘাস বনে থাকে না, জঙ্গলে থাকে। জঙ্গলে থাকার জন্য ওকে হচ্ছে গাছের আড়ালে ঝোপের মধ্যে লুকিয়ে থাকার জন্য ওর গায়েতে এই যে হলুদ আর কালো এই যে ডোরাটা, এইটাও ব্যবস্থা করেছে যাতে চট করে তাকে চোখে না পড়ে। ঠিক আছে, এরকম কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য এগুলো আমরা নিজেরাই ভাবতে পারবো। তো যাই হোক না কেন, আজকে যে ক্লাস সেটা এখানেই শেষ করলাম।